একজন অ্যাঙ্কার, তাকে কিভাবে তাকে বলতে হবে, দর্শকের সাথে আমাকে হুক করতে হবে, একটা প্রোগ্রামকে হোস্ট করছে। দোল কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো লাগে। আমাদের ফার্স্ট যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। তার কথা বলার মধ্যে একটা আর্ট, আমি কোন টোনে কথা বলি। একজন সঞ্চালক তার মেন কাজ হচ্ছে তার গলা। এঙ্গেজমেন্ট নেই তো কিছু করার নেই। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে হোলি, মানে দোল। আমরা প্রত্যেকেই জানি যে দোলে বিভিন্ন অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ক্লাব সংগঠনে, ঠিক আছে, অনেক প্রতিষ্ঠানরা তারা করে। এবার সেখানে কিন্তু একজন খুব ভালো সঞ্চালক এবং সঞ্চালিকার প্রয়োজন হয়, যারা এই পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করবে। আমরা দোলের সময় বহু ক্ষেত্রে আমরা বিভিন্ন ইভেন্টে যাই, সেখানে গিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম যখন কভার করি নিউজের ক্ষেত্রে, আমরা দেখি সেখানে কোনো ছেলে বা মেয়ে তারা বোথ বা তারা একটু সিঙ্গেল, তারা পার্টিসিপেট করছে এবং তারা একটা প্রোগ্রামকে হোস্ট করছে। এবার দেখো, দোল কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো লাগে। যেমন আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অনেক বছর কভারেজ করতে গিয়েছিলাম, সেখানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির থেকে কিন্তু তারা বিভিন্ন রকম প্রোগ্রাম অর্গানাইজ করে এবং সেখানে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, এছাড়া সাধারণ মানুষেরও কিন্তু সেদিকে প্রবেশ থাকে, যারা সেখানে গিয়ে কিন্তু পার্টিসিপেট করে এই দোল উৎসবে। এবার সেখানে একজন সঞ্চালক, মানে একজন অ্যাঙ্কার, তাকে কিভাবে তাকে বলতে হবে। দেখো, দোল আমরা প্রত্যেকেই জানি এটা একটা এন্টারটেনমেন্ট, এটা একটা আনন্দের উৎসব। তো সেখানে তার মধ্যে কিন্তু সেই সাবলীলতা, তার কথা বলার মধ্যে একটা আর্ট থাকবে, তার কথা বলার মধ্যে কিছু ফর্ম থাকবে। তো আমরা সবাই জানি যে আমাদের ফার্স্ট যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, যে আমি কোন বডি ল্যাঙ্গুয়েজে কথা বলবো। আজকের প্রোগ্রামটা আমরা কেন এসেছি, এখানে আজকে দোলযাত্রার উৎসব হচ্ছে, নাকি এখানে জন্মাষ্টমী হচ্ছে, নাকি এখানে আজকে 25শে বৈশাখ হচ্ছে। তো আজকে আমাদের অনুষ্ঠান দোল। তো দোলের দিন আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকে আবির, রং, তাছাড়া বসন্ত উৎসবের একটা বার্তা প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ভালো লাগা, এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথের সাথে কিন্তু এর একটা কিন্তু ভালো যোগসূত্র রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। তো এবার তুমি সেই দোলের আজকে অ্যাঙ্কারিং করছো, তাহলে আমাকে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ। এবং এখানেও কিন্তু দেখো একইভাবে 4টে ফরম্যাট। নেক্সট হচ্ছে আমার ভয়েস মডিউলেশন, আমি কোন টোনে কথা বলবো। দেখো, যখন আমরা সংবাদ পাঠ করছি, যখন আমরা নিউজ রিডিং বা রিপোর্টিং করছি, সেক্ষেত্রে আমাদের গলার টোন একরকম। যখন আমরা এটা অ্যাঙ্কারিং করবো, স্টেজ অ্যাঙ্কারিং করবো, তখন কিন্তু ভিন্ন বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। তখন কিন্তু সেখানে আমার এক্সপ্রেশন, আমার গলার কণ্ঠস্বর, আমার নিজের বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার তার সাথে কস্টিউম, এই 4টে জিনিসে কিন্তু আমাদের সমান তালে কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে। তার কারণ দেখো, অডিয়েন্স আমাকে দেখছে, অডিয়েন্স 4-5 ঘন্টা আমার কথা শুনে তারা এন্টারটেইন করতে এসছে, তারা ওখানে কেউ ঘুমোতে আসেনি। মাথায় রাখবে, ওখানে কোনো অডিয়েন্স যদি একটু অন্যমনস্ক হয়ে যায়, তারা যদি মোবাইল স্ক্রল করে, ভাববে তোমার প্রোগ্রাম কিন্তু জমাতে পারছো না, তোমার প্রোগ্রাম কেউ দেখছে না। ধরো আজকে তোমরা এখানে যে কজন বসে আছো, ধরো আমি অনবরত বলেই যাচ্ছি, বাট তোমাদের অ্যাটেনশন আমার দিকে নেই, তাহলে আমি কি বুঝবো যে না আমার কথা তোমাদের ভালো লাগছে না। এইটা বোঝার মতো বুদ্ধি কিন্তু প্রথমে একজন অ্যাঙ্কারকে রাখতে হবে। এটা খুব বড় একজন বাচিক শিল্পী রয়েছে, তিনি তার বহু অনুষ্ঠানে বলেছেন যে আমি শুধু কবিতা পাঠ করলেই হলো না, সেই কবিতাটা আমার অডিয়েন্সরা কতটা বুঝতে পারছে। আমি এখন ভারী ভারী কিছু ওয়ার্ড দিলাম যেটা আমার অডিয়েন্সের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ক্লাস 5-এর বাচ্চাদেরকে যদি এখন আমি ক্লাস 11-এর পড়াই 11-এর কবিতা পড়াই, ওরা কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো আমাকে দেখতে হবে আমার অডিয়েন্স কারা আছে, আমি তাদের মতো করে কথা বলবো, আমি একদম তাদের মতো হয়ে যাব। আমি যদি স্কুলের বাচ্চাদের প্রোগ্রামে যাই, আমি তাদের মতো হয়ে যাব। আমি যদি আজকে দেখি যে না এখানে প্রচুর ইয়াং জেনারেশন রয়েছে, আমি তাদের মতো হয়ে যাব। আমি ভুলে যাব যে আমি তখন কোন এজে দাঁড়িয়ে আছি। ধরো আমি এই মুহূর্তে 50 বছর, আমি 50 বছরে অ্যাঙ্কারিং করছি, তো আমি 50 বছরের ভাবনাটাকে নিয়ে অ্যাঙ্কারিং করবো না, আমি স্টেজে উঠবো না। আমি দেখবো আমার অডিয়েন্স কারা আছে, আমি তাদের ভাবনা নিয়ে কিন্তু আমি স্টেজে দাঁড়াবো, স্টেজে দাঁড়িয়ে আমি কিন্তু সঞ্চালনা করব। এটা হচ্ছে নিয়ম। এবং সেখানে মাথায় রাখতে হবে যে আমার কোন দিকটা যেটা দর্শকের সাথে আমাকে হুক করতে হবে, আমি দর্শককে কিভাবে আমার আয়ত্তে নিয়ে আসবো, দর্শকদের অ্যাটেনশনকে কিভাবে সবসময় আমার দিকে রাখবো, আমার থেকে যেন না ঘুরে যায়। তোর এইদিকে হয়তো কেউ আবির খেলছে, রং খেলছে, তারা হয়তো ছুটতে গিয়ে হয়তো ওখানে তার বন্ধুকে হয়তো আবির মাখাতে গেল। ধর আজকে তুমি তোমার কলেজে দোল উৎসবে হয়তো তুমি আজকে পার্টিসিপেট করেছো,
তুমি দেখলে তোমার একটা পুরনো বান্ধবী, সে অনেকদিন পর হয়তো সে কলেজে এলো পার্টিসিপেট করবে, তুমি তখন কি করবে? তুমি তখন থোড়ি আমার অ্যাঙ্কারিং এর বক্তব্য শুনবে, তুমি দৌড়ে গিয়ে চলে যাবে তাকে রংমা। তোমাকে ব্যাপারটা নোটিস করতে হবে, তোমাকে কিন্তু ওই বিষয়টাকে নিয়ে তাদেরকে এনগেজ করে কিন্তু তোমাকে কিছু বলতে হবে। এতে কি হলো, তারা দেখবে তোমাকে আরো অতি উৎসাহিত হলো, তারা দেখবে তোমার কথাটাকে আরো মনোযোগ দিয়ে শুনবে। তাই বারবার সবসময় মাথায় রাখতে হয় যে ফার্স্ট তোমাকে কিন্তু পাবলিক যারা রয়েছে, তোমার অডিয়েন্স যারা রয়েছে, তাদেরকে আগে তোমার আয়ত্তে আনতে হবে, তাদের সাথে তোমাকে হুকিং করতে হবে এবং তাদেরকে প্রতিটা জিনিসে তাদেরকে পার্টিসিপেট করাতে হবে। তারা যদি পার্টিসিপেট না করে, দেখবে আমাদের সিটি কেবিলের বিরাট বড় একটা হোলি উৎসব হয়, দোলযাত্রার উৎসব, যেখানে প্রচুর সেলিব্রিটিরা কিন্তু সেখানে অংশগ্রহণ করে। কে থাকে না সেখানে? শুভশ্রী থেকে শুরু করে, স্বস্তিকা থেকে শুরু করে, শ্রাবন্তী থেকে শুরু করে, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে প্রত্যেকে থাকে। তো এটা হচ্ছে সেলিব্রিটিদের একটা হোলি। তো সেলিব্রিটিদের হোলিতে সেখানে কিন্তু কোনো সেলিব্রিটিরা কিন্তু ওই দিন অ্যাঙ্কারিং করে না, সেখানে কোনো ইভেন্ট কোম্পানি তারা কোনো একজন, তোমাদেরই মতো হয়তো কোনো একজন হয়তো অ্যাঙ্কারকে তারা বলতে এই প্রোগ্রামটা তোমাকে কিন্তু হোস্ট করছে। এবার ভাবো তার মধ্যে কতটা এনার্জি দরকার, তাকে কিন্তু রীতিমতো প্রায় 4-5 ঘন্টা তাকে ননস্টপ কিন্তু তাকে সবাইকে কিন্তু মাতিয়ে রাখতে হবে। তাকে গান গাইতে হতে পারে, তাকে কিছু শায়রি বলতে হতে পারে। হয়তো তুমি বললে যে আমার মধ্যে তো গান আসে না, দেখো তুমি তো আর সেখানে উঠে ইমন চক্রবর্তীর মতো গান গাইবে না বা অরিজিৎ সিং এর মতো গান গাইবে না। আমরা প্রত্যেকেই মানে আমাদের নিজেদের সময়ে নিজেদের ভালো লাগা, নিজেদের খারাপ লাগাতে আমরা গুনগুন করে গান গাই, বাট এটা কিন্তু তোমার মধ্যে আনতে হবে, তোমাকে কিন্তু এই প্র্যাকটিসটা রাখতে হবে। মানে একজন সঞ্চালক তার মেন কাজ হচ্ছে তার গলা, তার চোখ, তার এক্সপ্রেশন, এটা দিয়ে কিন্তু তোমাকে কিন্তু পাবলিককে বশ করতে হবে, সে যেন তেন প্রকারে। এবার তোমাকে এই এন্টারটেনমেন্টের এই বিভিন্ন জিনিসগুলো তোমাকে করতে হবে। তুমি হয়তো একটা শায়রি বললে, দোল নিয়ে, বসন্ত উৎসব নিয়ে তুমি কিছু বললে, তোমার কিছু পুরনো স্মৃতির কথা বললে, এবং সেটা খুব ব্যাকডেটেড হলে চলবে না, সেটা রিলেটেড হতে হবে বর্তমানের সাথে। এবং তার এটা দেখতে হবে যে তুমি যে কথাটা বলছো, তুমি যে গল্পটা বলছো, যে স্টোরিটা তুমি টেলিং করছো, সেটা পাবলিক কতটা নিচ্ছে, সেটা পাবলিক কতটা নিচ্ছে। এটা এই গল্পটাকে এই গল্পের গরু গাছে ওঠে এরকম ব্যাপার না, এরকম ব্যাপার হলে তোমায় কিন্তু আস্তে আস্তে এটাকে ক্লোজ করে দিতে হবে। এই বুদ্ধিটা কিন্তু একজন অ্যাঙ্কারের মধ্যে কিন্তু সবার প্রথমে থাকতে হবে, যে একটা নিজে একটা সুন্দর করে গল্প তৈরি করো, নিজের লাইফের কথা বলো বা কারোর কোনো লাইফের কথা বলো, একটা এক্সাম্পল দাও। এক্সাম্পল হচ্ছে সব থেকে বড় জিনিস। ধরো যে তোমরা প্রত্যেকে স্টুডেন্ট অবস্থায় তোমরা যখন কোনো একটা সাবজেক্ট বুঝতে না পারো, তখন তোমাদের কি করে, তখন তোমাদের স্যারেরা ম্যামেরা তোমাদের একটা এক্সাম্পল দেয়, তোমাদের একটা রেফারেন্স দেয়, যে এই রেফারেন্স বা এই ঘটনার থেকে বিষয়টা এসছে। তখন কি হয়, আমাদের কাছে সেই বিষয়টা অনেক জলের মতো ক্লিয়ার হয়। এবং দেখবে স্টোরি যখন কেউ বলে না, তখন দেখবে শুনতে বেশ ভালো লাগে, যদি সেই স্টোরিটার মধ্যে কিছু এলিমেন্ট থাকে, সেই স্টোরিটা দেখবে শুনতে খুব ভালো লাগে। তো সেই স্টোরিটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। এবার তুমি চলে যাও দর্শকদের কাছে, তাদেরকে কোনো না কোনো ইভেন্টের দ্বারা, কোনো না কোনো তাদেরকে কার্যক্রমের দ্বারা তাদেরকে তুমি তোমার সাথে কিন্তু কানেক্ট করো। তাদেরকে তুমি যত এঙ্গেজমেন্ট, মানে তাদের যত তুমি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবে, তত দেখবে তোমার প্রোগ্রামটা কিন্তু আস্তে 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 জনপ্রিয় হয়ে উঠছে। এঙ্গেজমেন্ট নেই তো কিছু করার নেই।